আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারের পরিবর্তনের রীতি এখান থেকে আলোচনা করব। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছো লাইক কমেন্ট করতে তোমরা ভুলবে না। কমেন্ট বক্স অবশ্যই লিখে দিবে তোমরা কি কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো। তো দেখো এখানে আমরা নিজ এলাকার ভূমি ব্যবহারের পরিবর্তনের ধরন অনুসন্ধান করেছি। সেখানে দেখেছি অনেকগুলো কারণে ভূমির ব্যবহারের পরিবর্তন হয়েছে এবং তার ফলে এলাকায় যা যা প্রভাব পড়েছে তা যেমন আমাদের জন্য সম্ভাবনার সৃষ্টি করেছে তেমনি ঝুঁকিও কম তৈরি করেনি। ভূমি আচ্ছাদন ও ব্যবহার পরিবর্তনের ইতিহাস মিলিয়ন বছরের, যা আমরা মানব সভ্যতার শুরুর সময়কালের মতোই প্রাচীন। ভূমির এসব পরিবর্তন বৈশ্বিক পরিবেশ পরিবর্তনে কিভাবে কাজ করছে, ভূমি পরিবর্তনের বৈশ্বিক ধরন কেমন, পরিবর্তনের কারণ, এসব পরিবর্তন কিভাবে সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করছে তা জানার পাশাপাশি এ ধরনের পরিবর্তনের ফলাফল সম্পর্কে এই অংশে আমরা জানার চেষ্টা করব। তো দেখো এখানে আমাদের এলাকায় ভূমি ব্যবহারের পরিবর্তনের ধরন অনুসন্ধান করতে গিয়ে নিশ্চয়ই আমরা দেখেছি কৃষি জমির ব্যবহার একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তাই বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারের পরিবর্তনের প্রেক্ষাপট খুঁজে বের করার কাজটি করার জন্য আমরা প্রথমে পৃথিবীর মানচিত্রের সাহায্যে 1700 সাল থেকে 2050 সাল পর্যন্ত ভূমির ব্যবহারের পরিবর্তনের ক্ষেত্রে কৃষি জমির ব্যবহার কেমন প্রভাব ফেলতে পারে তা খুব ভালোভাবে লক্ষ্য করব। তারপর একটি ছকের সাহায্যে পরিবর্তনের ধরনগুলো চিহ্নিত করব। তো দেখো এখানে আছে 1700 সাল থেকে 2000 সাল এবং 2050 সালের মানচিত্র, এবং এখানে দেখো দেয়া আছে ভূমির যে ব্যবহারের যে অংশগুলো সেগুলো কালার করে দেওয়া আছে। দেখো এখানে গাঢ় যে বাদামি রঙের সেটাকে কৃষি জমি ধরা হয়েছে, যেখানে রঙগুলো দেন হচ্ছে কমলা বা অরেঞ্জ কালার যেটা সেটা হচ্ছে বিস্তৃত তৃণভূমি এই যেগুলো। দেন হচ্ছে দেখো সবুজ কালার বনায়ন, এগুলো হচ্ছে বনায়ন। আর এটা হচ্ছে তৃণ কালার, হালকা সবুজ কালার যেটা টিয়া কালার সেটাকে তৃণভূমি ধরা হয়েছে এই যেগুলো। আর একদম অকৃষি জমিটা হচ্ছে একদম আকাশি কালারের, দেখো এখানে, ঠিক আছে, এগুলো নির্দেশ করছে। তো দেখো 1700 সালে দেখো 1700 সালে আমাদের মানচিত্রটা কেমন ছিল, এখানে ভূমির অবস্থা কীরকম ছিল, ভূমির ব্যবহার। এখানে দেখো তখন প্রায় সব কিছু কি ছিল বনায়ন আর তৃণভূমি, সেখানে কৃষি জমি অল্প আর বিস্তৃত তৃণভূমি অল্প অল্প ছিল। আর 2000 সালে দেখো 2000 সালে আমাদের মানচিত্রটা দেখো, এখানে এই যে এখানে যেখানে সবুজ ছিল সেখানে দেখো আস্তে আস্তে আমাদের কি কৃষি জমিগুলো কি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, কৃষি জমি বৃদ্ধি পেয়েছে, দেন বিস্তৃত তৃণভূমিও বৃদ্ধি পেয়েছে, আর এদিকে বনায়ন এবং তৃণভূমি কমেছে। অনুরূপভাবে দেখো 2050 সালের মানচিত্রে দেখো এখানে আগে যেখানে আমাদের এতটুকুর মধ্যে খেয়াল করে এখানে আমাদের আগে ছিল কি, এখানে ছিল বনায়ন তৃণভূমি, আর এখন দেখো এখানে কি, এখানে চলে এসেছে কি কৃষি জমি বিস্তৃত তৃণভূমি, এই কালারগুলো দেখো এখানে বেশি চলে এসেছে, মানে চলে এসেছে বলতে 2050 সালে হবে বলে ধারণা করা হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো এখন এখানে একটি কাজ আছে আমাদের ছকে, এখানে হচ্ছে 1700 সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন এখানে লিখতে হবে, 2000 সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন এখানে লিখতে হবে, 2050 সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন এখানে আমাদের লিখতে হবে। তো চলো আমরা উত্তরপথে চলে যাই। তো দেখো আমরা উত্তরপথে চলে এসেছি 1700 সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন। তো দেখো তখন আসলে 17 সালের মানচিত্রে ভূমিটার ব্যবহার কেমন ছিল ধরন সেটা আমরা দেখিনি। 1700 সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশ ভূমি বনায়ন ও তৃণভূমি হিসেবে ব্যবহৃত হয়েছে। বহু অকৃষি জমি থাকলেও অল্প কিছু কৃষি জমি বিদ্যমান। পৃথিবীর প্রায় বিভিন্ন প্রান্তে কিছু কিছু বিস্তৃত তৃণভূমির অবস্থান লক্ষণীয়। 2000 সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন। 2000 সালের পৃথিবীর মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় বনায়নে বিস্তৃত ভূমি ব্যবহৃত হয়েছে। তৃণভূমির প্রায় সকল স্থানীয় কৃষি জমি দখল করে নিয়েছে। পৃথিবীর মধ্যভাগে বিস্তৃত অকৃষি জমি রয়েছে এবং বিভিন্ন অংশে বিস্তৃত তৃণভূমি বিদ্যমান। 2050 সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন। 2050 সালের মানচিত্রে ভূমির ব্যবহারের ধরন লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ ভূমি
কৃষি জমি হিসেবে ব্যবহৃত হবে। এই মানচিত্রে উল্লেখযোগ্য পরিমাণে বনায়ন লক্ষণীয়, খুবই নগণ্য পরিমাণ তৃণভূমি লক্ষণীয়। এছাড়া পৃথিবীর মধ্যভাগে বিস্তৃত অকৃষি জমি এবং বিভিন্ন অংশে বিস্তৃত তৃণভূমি লক্ষণীয়। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো দেখো আমরা আমাদের এই কাজটি, এই ছকটি কমপ্লিট করে ফেলেছি। মানচিত্রের যে ভূমি ব্যবহারের ধরন ছিল সাল অনুযায়ী 1700, 2000 এবং 2050 সালের, সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব এখানে আরেকটি কাজ আছে, জনসংখ্যা বৃদ্ধি এবং ভূমি ব্যবহারের পরিবর্তন। ঠিক আছে, তো আমাদের এখানে একটি কাজ আছে, তো চলো আমরা এটাও এখানে করে ফেলি এখনই। তো দেখো এখন কি বলা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি ও ভূমি ব্যবহারের পরিবর্তন। বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারের পরিবর্তন অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি জনসংখ্যা সেখানে একটা উল্লেখযোগ্য ভূমি রেখেছে। নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জেগেছে যে অতীতে পৃথিবীর জনসংখ্যা কেমন ছিল, সে সময় মানুষ কোথায় বাস করত, তাদের জীবিকার উৎস কী ছিল, কিংবা তারা কোন প্রক্রিয়ায় নানা ভূখণ্ডে ছড়িয়ে পড়ে আজকের পর্যায়ে এসেছে। আমরা এই অংশে সেসবের উত্তর খোঁজার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব কিভাবে জনসংখ্যার বৃদ্ধি কোন দেশ বা এলাকার ভূমি ব্যবহারে পরিবর্তন আনে। তো দেখো প্রথমে আমরা পৃথিবীর মানচিত্রের সাহায্যে বিভিন্ন মহাদেশের জনসংখ্যার অবস্থা দেখব। পরে এই মানচিত্রটি এবং অনুসন্ধানী অংশের সাহায্যে নিচের ছকটি খাতায় তুলে পূরণ করব। তো দেখো এখানে বিশ্ব জনসংখ্যা 2020 সাল পর্যন্ত, বিশ্ব মোট জনসংখ্যা, দেখো বিশ্ব মোট জনসংখ্যা 781,74,10,000। চীনে দেখো 143,93,23,776। আর ভারতে দেখো 138,04,385। যুক্তরাষ্ট্রে 33,01,02,651। তো এখানে দেখো এখানে একটু ভুল আছে, এখানে আসলে চিহ্নটা লেস দেন হবে, হ্যাঁ এটা হবে না, লেস দেন হবে। ঠিক আছে, কারণ এখানে 5 মিলিয়নের চেয়ে কম হবে, আর এটা হচ্ছে 5 থেকে 25 মিলিয়নের মধ্যে, এটা হবে 25 থেকে 50 মিলিয়নের মধ্যে, আর এটা হবে 50 থেকে 100 মিলিয়নের মধ্যে, আর এটা হবে 100 থেকে 1000 মিলিয়নের মধ্যে, আর এটা 1000 মিলিয়নের বেশি। ঠিক আছে, তো এখানে দেখো এখানে আছে কি, এই যে এই রঙটা এখানে হালকা আছে, এখানে রঙটা হালকা আছে, এরপর একটু হালকা, এরপর এগুলোর দ্বারা নির্দেশ করা হচ্ছে আস্তে আস্তে যে বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধির পরিমাণটা, জনসংখ্যা বৃদ্ধির পরিমাণটা। তো সবচেয়ে বেশি যেখানে আছে দেখো, ধরো এখানে সবচেয়ে বেশি যেটা 1000 মিলিয়নের বেশি যেগুলো আছে সেগুলো গাঢ় নীল কালার, তো সেটা দেখো এখানে আছে। তো আমরা ধরো গাঢ় নীল কালারকে আমরা এ দ্বারা প্রকাশ করি এবং হালকা যেটা সেটা আমরা বি দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে দেখো সবচেয়ে গাঢ় আমরা পেয়েছি একটা, যেটা এটা হচ্ছে এ। তাহলে রাশিয়া দেখো এখানেও কি 1000 মিলিয়নের চেয়ে বেশি। আবার সবচেয়ে গাঢ় দেখো যুক্তরাষ্ট্র, এটাও তাহলে কি এ, দেখো এখানেও যুক্তরাষ্ট্র গাঢ় আছে। চীনে চীনে সবচেয়ে বেশি গাঢ়, দেখো চীনে সবচেয়ে বেশি গাঢ়, এটা হবে বি, এটা হবে বি, এটা হবে বি, কারণ চীনে সবচেয়ে বেশি জনসংখ্যা এবং ভারতে দেখো এগুলো গাঢ় আছে। ঠিক আছে, তারপর 100 থেকে 100 মিলিয়নের মধ্যে এটা হচ্ছে বি, যেমন রাশিয়া বি, যুক্তরাষ্ট্র বি এগুলাতে। আর সবচেয়ে কম যেগুলো আছে এগুলো দেখো এখানে আছে গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড এখানে একদম 5 মিলিয়ন থেকেও কম, 5 মিলিয়ন থেকে কম। এগুলো এই কারণ অনুযায়ী এগুলো নির্দেশ করা হয়। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে দেখো আমাদের যে কাজটি করতে হবে, জনসংখ্যার পরিমাণ এখানে আছে, দেশের নাম এখানে, মহাদেশের নাম এখানে লিখতে হবে, ভূমি ব্যবহারের পরিবর্তনের স্বরূপ এখানে লিখতে হবে, ফলাফল এখানে, আর ওই দেশের প্রেক্ষাপটে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা এখানে লিখতে হবে। তো চলো আমরা এখানে দেখতে পাচ্ছ 1000 মিলিয়নের চেয়ে বেশি যেখানে এখানে লিখতে হবে, আর
100 থেকে 1000 মিলিয়ন এখানে, 50 থেকে 100 মিলিয়ন এখানে, দেন হচ্ছে এখানে 25 থেকে 50 মিলিয়ন, 5 থেকে 25 মিলিয়ন এবং 5 মিলিয়ন হচ্ছে কম। তো দেখো এখানে জনসংখ্যার পরিমাণগুলো আছে এবং দেশের নাম দেখো 1000 মিলিয়নের চেয়ে বেশি। দেখো যে দেশগুলো সেগুলো হচ্ছে চীন, ভারত, মিশর, নাইজেরিয়া, ইথিওপিয়া। আর মহাদেশের নাম এশিয়া, আফ্রিকা। আর সময়ের সাথে জনসংখ্যা বিবেচনায় উক্ত মহাদেশ ভূমি ব্যবহারে যে ধরনের পরিবর্তন এসেছে: কৃষিজমি হ্রাস পেয়েছে, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপন ব্যবহারের অধিক ভূমি ব্যবহৃত হয়েছে, বনভূমি হ্রাস পেয়েছে। দেন দেখো 100 থেকে 1000 মিলিয়নের মধ্যে রাশিয়া, দেশের নামগুলো হচ্ছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল। আর মহাদেশের নামগুলো হচ্ছে ইউরোপ ও এশিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। আর এখানে দেখো যে সময়ের সাথে জনসংখ্যা বিবেচনায় উক্ত মহাদেশের ভূমির ব্যবহারে যে পরিবর্তনের এসেছে: বনভূমি হ্রাস পেয়েছে, কৃষিজমির পরিমাণ হ্রাস পেলেও অবকাঠামো নির্মাণে ভূমির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তো বই কিন্তু এখানে তোমাদের আরেকটা ঘর আছে, সেই ঘরে তোমরা এতটুকু লিখবা, আর এখান থেকে যতটুকু সেটা তোমরা লিখতে পারবা পরের যে ঘরে, মানে কারণ যে সেই কারণে তোমরা লিখতে পারবা। ঠিক আছে, এখান থেকে তোমরা কোথায় কোনটা হবে তোমরা সেটা বুঝতে পারছো আশা করি। 50 থেকে 100 মিলিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, আলজেরিয়া। 50 থেকে 100 মিলিয়নের মধ্যে জনসংখ্যা, দেশের নামগুলো বললাম। এখন বলবো মহাদেশের নাম: ওশেনিয়া, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা। আর এর জনসংখ্যা বিবেচনায় উক্ত মহাদেশের ভূমি ব্যবহারের ধরন এবং পরিবর্তন এসেছে সেটা: ভূমির পরিমাণ হ্রাস পেয়েছে, তৃণভূমি ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং অবকাঠামো নির্মাণে ভূমির ব্যবহার বেড়েছে। দেন 25 থেকে 50 মিলিয়নের মধ্যে দেখো দেশের নাম: যুক্তরাজ্য, ফ্রান্স, থাইল্যান্ড, ভেনেজুয়েলা, কাজাখস্তান। দেখো ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকা। তো বনভূমির পরিমাণ কমেছে এবং অবকাঠামো নির্মাণে ভূমির ব্যবহার বেড়েছে। দেন দেখো 5 থেকে 25 মিলিয়নের মধ্যে বলিভিয়া, নরওয়ে, সুইডেন, নিউজিল্যান্ড। আর মহাদেশের নাম: দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বনভূমি হ্রাস পেয়ে অবকাঠামো নির্মাণ তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। দেন দেখো 5 মিলিয়ন বা 5 মিলিয়নের চেয়ে কম দেশগুলোর নাম হচ্ছে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, মরিতানিয়া, নামিবিয়া, বতসোয়ানা, মঙ্গোলিয়া। আর এশিয়া আর মহাদেশগুলো হচ্ছে ইউরোপ, আফ্রিকা, এশিয়া। ভূমির ব্যবহারে তুলনামূলক পরিবর্তন কম হয়েছে, যেহেতু জনসংখ্যা কম তাই ভূমির ব্যবহারও পূর্বের মতোই প্রায়। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো আশা করি তোমাদের যদি কাজে লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। তো দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেললাম। ভূমি ব্যবহারের পরিবর্তনের স্বরূপ, ফলাফল এবং ওই দেশের প্রেক্ষাপটে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো আমরা এখানে লিখে ফেললাম। ঠিক আছে, তো তোমরা আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগবে। আর নেক্সট ভিডিও আপলোড দেবো, এই নেক্সট ক্লাসগুলো করার তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।